একবার ভাবুন তো, নিজের ইমেল অ্যাড্রেস থেকে নিজের কাছেই একটা হুমকি ভরা মেসেজ এলো, কি মনে হবে তখন? এটা কিভাবে সম্ভব? আজ আমরা ইমেল স্পুফিংয়ের সেই ধোঁয়াশাপূর্ণ জগতের গভীরে যাব, যেখানে যা দেখা যায় তার কিছুই সত্যি নয়। ধরুন একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার ইনবক্সে ঠিক এই রকম একটি ইমেল এসে হাজির। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো ইমেলটা আপনার নিজের অ্যাড্রেস থেকেই পাঠানো হয়েছে। মাথায় প্রথম কি আসবে? আতঙ্ক নাকি তীব্র বিভ্রান্তি? এখান থেকেই আমাদের আজকের অনুসন্ধানের শুরু। আর এখানেই আসল প্রশ্নটা লুকিয়ে আছে। একটা ইমেল যেটা পাঠানোই হয়নি, সেটা নিজের ইনবক্সে নিজের কাছ থেকে আসে কি করে? অ্যাকাউন্ট কি তাহলে হ্যাকড, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর, আরও পুরনো কোনো প্রযুক্তিগত ফাঁক? চলুন এই রহস্যের জট খোলা যাক। এই ধরনের একটা ইমেল দেখলে প্রথমেই মনে হয় নিশ্চয়ই আমার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। কিন্তু আসল উত্তরটা শুনলে হয়তো আপনি অবাক হবেন। উত্তরটা হলো, সম্ভবত আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়নি, বরং সত্যিটা লুকিয়ে আছে ইমেল প্রযুক্তির সেই জন্মলগ্নের একটা দুর্বলতার মধ্যে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটা আসলে কোনো হ্যাকিং নয়। এটা প্রায় ৪৫ বছরের পুরনো একটা সিস্টেমের দুর্বলতাকে কাজে লাগানো। এমন একটা সিস্টেম যা তৈরি হয়েছিল শুধুমাত্র একটা নীতির ওপর ভিত্তি করে, আর সেই নীতিটা হলো বিশ্বাস। এই সমস্যার গোড়াটা বুঝতে হলে আমাদের একটু সময় পিছিয়ে যেতে হবে। ফিরে যেতে হবে সেই সময়ে যখন ইমেল প্রথম তৈরি হয়েছিল, যখন ইন্টারনেট আজকের মতো এত বড় আর জটিল জায়গা ছিল না। দেখুন, ১৯৮২ সালে কম্পিউটার বিজ্ঞানী জনাথন পোস্টেল যখন এসএমটিপি প্রোটোকল তৈরি করেন, তখন ইন্টারনেট ছিল হাতে গোনা কয়েকজন গবেষক আর শিক্ষাবিদের একটা ছোট নেটওয়ার্ক। সবাই সবাইকে চিনতেন। তাই পুরো সিস্টেমটাই তৈরি হয়েছিল পারস্পরিক ভরসার ওপর। তিনি হয়তো ভাবতেও পারেননি তার তৈরি করা এই প্রোটোকল একদিন পৃথিবীর কোটি কোটি অচেনা মানুষের যোগাযোগের মাধ্যম হয়ে উঠবে। ব্যাপারটা অনেকটা পুরনো দিনের চিঠির মতো। আপনি যখন একটা চিঠি লেখেন, খামের ওপর প্রেরকের জায়গায় নিজের ঠিকানা লেখেন। পোস্ট অফিস কিন্তু এসে যাচাই করে না যে ঠিকানাটা আসলেই আপনার কিনা। তারা ধরে নেয় আপনি সত্যি কথাই বলছেন। এসএমটিপি প্রোটোকলও ঠিক এভাবেই কাজ করে। মানে প্রেরকের কম্পিউটার যা বলে, প্রাপকের কম্পিউটার সেটাকেই সত্যি বলে বিশ্বাস করে নেয়। আর ঠিক এই অন্ধবিশ্বাসের সুযোগটাই নেয় হ্যাকাররা। আচ্ছা, তাহলে চলুন এবার দেখি হ্যাকাররা ঠিক কোন কোন পদ্ধতি ব্যবহার করে, এই বিশ্বাসের দুর্বলতাকে কাজে লাগায় আর আমাদের চোখে ধুলো দেয়। তাদের কৌশলগুলো জানা থাকলে নিজেকে বাঁচানো অনেক সহজ হয়ে যাবে। প্রতারকরা প্রধানত ৩টে খুব সূক্ষ্ম কৌশল ব্যবহার করে। চলুন প্রত্যেকটা কৌশলকে একটু ভেঙে দেখি, ওরা ঠিক কিভাবে কাজটা করে আর আমাদের ঠিক কোথায় সতর্ক থাকতে হবে। এটা হলো সবচেয়ে সহজ আর সবচেয়ে বেশি ব্যবহৃত কৌশল। এখানে প্রেরকের নামটা আসল দেখাবে, যেমন ধরুন আপনার বসের নাম বা কোনো পরিচিত কোম্পানির নাম। কিন্তু আপনি যদি আসল ইমেল অ্যাড্রেসটা দেখেন, দেখবেন সেটা সম্পূর্ণ আলাদা। বিশেষ করে মোবাইলের স্ক্রিনে যেখানে শুধু নামটাই ভেসে ওঠে, সেখানে এই ফাঁদে পা দেওয়াটা খুব সহজ। এই কৌশলটা আরও অনেক বেশি চালাকির। এখানে ডোমেন নামটা প্রায় হুবহু আসলটার মতোই দেখতে লাগে, শুধু একটা বা দুটো অক্ষরে সামান্য পরিবর্তন থাকে। যেমন ধরুন ইংরেজি ছোট হাতের এলের বদলে সংখ্যা 1 বা ও এর বদলে 0। তাড়াহুড়োর মধ্যে এই সূক্ষ্ম পার্থক্যটা আমাদের চোখে প্রায় পড়েই না। এই যে ছোট ছোট প্রতারণার কৌশল, এগুলো দেখতে সাধারণ মনে হলেও বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব কিন্তু মারাত্মক। এর ফলে যে আর্থিক ক্ষতি হয় তার পরিমাণ আমাদের কল্পনারও বাইরে। শুধু ২০১৬ সাল থেকে আজ পর্যন্ত ইমেল স্পুফিং আর ফিশিং অ্যাটাকের কারণে সারা বিশ্বে প্রায় $২৬ বিলিয়ন ক্ষতি হয়েছে। ভাবুন একবার, এই অঙ্কটা অনেক ছোট দেশের মোট জাতীয় আয়ের থেকেও বেশি। আর সমস্যাটা যে ঠিক কতটা বড় তা এই সংখ্যাটা দেখলেই বোঝা যায়। প্রতিদিন প্রায় ৩১০ কোটি স্পুফড ইমেল পাঠানো হয়। এই সংখ্যা থেকেই বোঝা যায় ঝুঁকিটা ঠিক কতটা বাস্তব আর কতটা কাছাকাছি। আর এমনটা ভাবার কোনো কারণ নেই যে শুধু সাধারণ মানুষই এর শিকার হয়। ম্যাটেলের মতো বিশ্বখ্যাত কোম্পানি, বেলজিয়ামের ক্রিলেন ব্যাংক, এমনকি ক্যানাডার একটা আস্ত শহরও এই ধরনের প্রতারণার শিকার হয়ে মিলিয়ন মিলিয়ন ডলার খুইয়েছে। এই ধরনের প্রতারণাকে বলা হয় বিজনেস ইমেল কম্প্রোমাইজ বা সিইও ফ্রড। তাহলে এখন প্রশ্ন হলো, এই মারাত্মক সমস্যা থেকে বাঁচার উপায় কি? ভালো খবর হলো প্রযুক্তিবিদরা এর সমাধানও বের করেছেন। মূলত ৩টে শক্তিশালী প্রোটোকল তৈরি করা হয়েছে এই ডিজিটাল জালিয়াতি রোখার জন্য। প্রথম স্তরের সুরক্ষা হল এসপিএফ। সহজ ভাষায় এটা একটা গেস্ট লিস্টের মতো। আপনার ডোমেইন একটা তালিকা তৈরি করে দেয় যে শুধুমাত্র এই সার্ভারগুলো আমার তরফ থেকে ইমেল পাঠাতে পারবে। এর বাইরে অন্য কোনো সার্ভার থেকে ইমেল এলেই প্রাপক সার্ভার সেটাকে সন্দেহের চোখে দেখে। দ্বিতীয় স্তরের সুরক্ষা হল ডিকেআইএম। এটাকে একটা ডিজিটাল সিলের মতো ভাবতে পারেন।
প্রত্যেকটা আসল ইমেলের সাথে একটা গোপন ডিজিটাল সই জুড়ে দেওয়া হয়। প্রাপকের কম্পিউটার ওই সইটা দেখে নিশ্চিত হয়ে যায় যে ইমেলটা সত্যি আসল জায়গা থেকে এসেছে এবং মাঝপথে কেউ এর মধ্যে কোনো বদল ঘটায়নি। আর সর্বশেষ এবং সবচেয়ে শক্তিশালী হলো ডিমার্ক। এটা আসলে এসপিএফ আর ডিকেআইএমকে একসাথে বেঁধে ফেলে। এটা প্রাপক সার্ভারকে পরিষ্কার নির্দেশ দেয় যে যদি কোনো ইমেল এই দুটো পরীক্ষার একটাতেও ফেল করে তাহলে সেটার সাথে কি করতে হবে। সেটাকে সরাসরি স্প্যাম ফোল্ডারে পাঠাতে হবে নাকি সোজা বাতিল করে দিতে হবে। কিন্তু এত সব সুরক্ষা ব্যবস্থা থাকার পরেও আমাদের কাছে এখনও কেন স্পুফড ইমেল এসে পৌঁছায়? কারণটা হলো গুগল বা মাইক্রোসফটের মতো বড় ইমেল সার্ভিস প্রোভাইডাররা একটা কঠিন উভয় সংকটে ভোগে। তারা যদি ডিমার্ক পলিসি খুব কঠোর করে দেয় তাহলে কিছু সত্যিকারের জরুরি ইমেল, যেমন হয়তো হাসপাতালের রিপোর্ট বা ব্যাংকের নোটিফিকেশন, ভুল করে ব্লক হয়ে যেতে পারে। এই ঝুঁকিটা এড়ানোর জন্য তারা পলিসি কিছুটা শিথিল রাখে, আর স্ক্যামাররা ঠিক এই সুযোগটারই সদ্ব্যবহার করে। দিনের শেষে প্রযুক্তি আমাদের অনেকটাই সুরক্ষা দিতে পারে, কিন্তু সবচেয়ে বড় প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু আমরা নিজেরাই। কিছু সাধারণ বিষয়ে একটু সতর্ক থাকলেই এই ধরনের আক্রমণ থেকে নিজেকে অনেকটাই বাঁচিয়ে রাখা সম্ভব। তাহলে বাঁচার উপায় কি? প্রথমত, ওই ধরনের হুমকি ভরা ইমেল পেলে সঙ্গে সঙ্গে নিজের সেন্ট ফোল্ডারটা চেক করুন। যদি ইমেলটা সেখানে না থাকে তার মানে আপনার অ্যাকাউন্ট থেকে ওটা পাঠানো হয়নি। দ্বিতীয়ত, কোনো লিঙ্কে ক্লিক করার আগে মাউসটা তার উপর নিয়ে গিয়ে নিচের দিকে আসল ঠিকানাটা দেখে নেন। তৃতীয়ত, প্রেরকের ইমেল অ্যাড্রেসটা খুব ভালো করে দেখুন, কোনো বানান ভুল বা অদ্ভুত ডোমেন আছে কিনা। আর সবশেষে মনে রাখবেন, প্রতারকরা সবসময় ভয়, লোভ বা জরুরি অবস্থার দোষাই দিয়ে আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করবে। মাথা ঠান্ডা রাখুন, যাচাই করুন। এই কথাটা হয়তো আজকের ডিজিটাল যুগের জন্য সবচেয়ে বড় সত্যি। এমন একটা সিস্টেমে যেখানে যে কেউ অন্য কারো পরিচয় নকল করতে পারে, সেখানে সবকিছুকে একটু সন্দেহের চোখে দেখাটা আসলে কোনো মানসিক রোগ নয়, এটা হলো টিকে থাকার একটা জরুরি কৌশল। শেষ করার আগে শুধু এই প্রশ্নটা রইল, আমরা এমন একটা ডিজিটাল পৃথিবীতে বাস করছি যার ভিত্তিটা তৈরি হয়েছিল ৮০ দশকের ভরসার উপর, কিন্তু আজকের এই জটিল পৃথিবীতে এক মুহূর্তের অসতর্কতার মূল্য ঠিক কতটা হতে পারে তা হয়তো আমরা ভাবতেও পারি না। তাই সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন।